সনদে সই করতে প্রস্তুত বিএনপি। উদ্দেশ্যমূলক বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ সালাউদ্দিনের। নির্বাচিত সরকারের অধীনেই হওয়া উচিত সংবিধান সংস্কার। জাতীয় নির্বাচনের প্রস্তুতিতে ব্যস্ত ইসি। চলতি মাসেই সীমানা পুনর্নির্ধারণ, সেপ্টেম্বরের মধ্যেই সরঞ্জাম কেনাকাটা, তফসিল ঘোষণার 1 মাস আগে চূড়ান্ত ভোটার তালিকা। জুলাই আন্দোলনে আহতদের নো রিলিজ নো ট্রিটমেন্ট অর্ডার দিয়েছিলেন শেখ হাসিনা। ট্রাইব্যুনালে সাক্ষ্যে ঢাকা কলেজের শিক্ষার্থী, বিচার দাবি চোখ হারানো পারভিনের। মুক্তিযোদ্ধার সন্তান 90,000 চাকরিজীবীর তথ্য সংগ্রহ করছে সরকার। ভুয়া সনদে চাকরি নেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে জানালেন উপদেষ্টা। এবং বিমান বিধ্বস্তের 13 দিন পর মাইলস্টোনে ক্লাস শুরু, শিক্ষার্থীদের স্বাভাবিক পরিবেশ নিশ্চিতের উদ্যোগ। চলতি বছরেই 7 কলেজের সমন্বিত বিশ্ববিদ্যালয়ে ভর্তি শুরু। সময় সংবাদের সঙ্গে আছি আমি আলিশা ইসলাম। যে কোনো সময় জুলাই সনদে সই করতে প্রস্তুত বিএনপি। তারপরও উদ্দেশ্যমূলক বিভ্রান্তি ছড়ানো হচ্ছে বলে অভিযোগ করেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। বলেন, সংবিধান সংশোধন করতে হবে নির্বাচিত সরকারের অধীনেই। জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফা আলোচনা শেষে জুলাই ঘোষণাপত্র চূড়ান্ত প্রকাশ হচ্ছে মঙ্গলবার। জাতীয় সনদের খসড়াও তৈরি, শিগগিরই সই করবে সব রাজনৈতিক দল, আশা অন্তর্বর্তী সরকারের। ঐক্য কমিশনের কার্যক্রম সোমবার গুলশানে নিজ বাসভবনে বিভিন্ন ইস্যুতে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। জানান, যে কোনো সময় সনদে সই করতে প্রস্তুত বিএনপি, তারপরও উদ্দেশ্যমূলক বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। এই প্রতিশ্রুতি এই স্বাক্ষরের মধ্য দিয়েই সীমাবদ্ধ থাকবে নাকি এটা বাস্তবায়নের জন্য আরো অন্য ধাপের আলোচনা হবে? এই ক্ষেত্রে একটা বিভ্রান্তি ছড়ানো হচ্ছে যে বিএনপি বোধহয় সহযোগিতা করছে না। অবশ্যই আমরা পালন করব, সেটা এই সংস্কার প্রস্তাবগুলোর মধ্যেই শুধু সীমাবদ্ধ থাকবে না। তো সেই জায়গায় আমাদের উদ্দেশ্য এবং আমাদের নিয়ত নিয়ে কেউ যেন কোনো প্রশ্ন না করে যে সমস্ত বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে সেটা সম্পূর্ণ উদ্দেশ্যমূলক বলে আমরা মনে করি। বৈধ প্রক্রিয়ায় সংস্কারের পক্ষে বিএনপি এমন মন্তব্য করে সালাউদ্দিন আহমদ বলেন, সংবিধানের মতো গুরুত্বপূর্ণ সংস্কার হতে হবে নির্বাচিত সরকারের অধীনেই। যে সমস্ত সংস্কার প্রস্তাবের সাথে একমত, জাতীয় একমত, সেই সংস্কার প্রস্তাবের মধ্যে শুধুমাত্র সংবিধান সংশোধনের বিষয়গুলো বাদে বাকি সকল সংস্কার প্রস্তাব এখন হয় অর্ডিন্যান্সের মাধ্যমে অথবা নির্বাহী আদেশের মাধ্যমে অথবা অফিস আদেশের মাধ্যমে বিভিন্ন প্রক্রিয়ায় বাস্তবায়ন সম্ভব এবং সেটা বাস্তবায়িত হতে যাচ্ছে। আমরা চাই সমস্ত কিছু আইনানুগ হোক, সাংবিধানিক প্রক্রিয়ায় হোক, নির্বাচিত জনপ্রতিনিধিদের মধ্য দিয়ে হোক। দলের অন্যতম এই নীতি নির্ধারক আরও বলেন, নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার সুস্পষ্ট ঘোষণার অপেক্ষায় আছে বিএনপি। আমরা বলেছি রাষ্ট্রীয় এবং সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হবে এই ঘোষণাপত্রের। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। প্রধান উপদেষ্টা ঘোষিত সময়সীমা ধরে জোরে সোরে নির্বাচনী প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। চলতি মাসে শেষ হচ্ছে সংসদীয় আসনের সীমানার পুনর্নির্ধারণ। সেপ্টেম্বরে সম্পন্ন হবে নির্বাচনী সরঞ্জাম কেনাকাটা। ইসি সচিব আরও জানান, আগামী মাসের মাঝামাঝি সময়ে আসছে ইউরোপীয় ইউনিয়নের প্রাক নির্বাচন পর্যবেক্ষক দল। রাজনৈতিক দলের নিবন্ধন পেতে আবেদনের ত্রুটি সারাতে নির্বাচন ভবনে কাগজপত্র জমা দিতে গিয়ে কমিশনের কড়া সমালোচনা করে এনসিপি। মেরুদণ্ডহীন আখ্যা দিয়ে সাংবিধানিক প্রতিষ্ঠানটির নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তোলে দলটি। এটা মেরুদণ্ডহীন একটা ইলেকশন কমিশন। পরদিন সোমবার সংবাদ সম্মেলনে ওই সমালোচনার জবাব দেন ইসি সচিব। আমরা মেরুদণ্ড না থাকলে আমি সোজা দাঁড়িয়ে আছে কি করে? আমি যদি ইসির অংশ হয়ে থেকে থাকি তাহলে তো আপনাদের সামনে দাঁড়িয়ে থাকাটা কি প্রমাণ করে না যে আমার মেরুদণ্ড আছে? জাতীয় নির্বাচনের প্রস্তুতি প্রসঙ্গে সচিব জানান, নির্বাচনী আইন ও বিধিমালায় আনা হয়েছে পরিবর্তন। সেপ্টেম্বরের মধ্যে শেষ হবে নির্বাচনী সরঞ্জাম কেনাকাটা। 30 সেপ্টেম্বরের ভিতরে আমরা এটা লোকাল পারচেজে প্রকিউরমেন্টে আমরা 8টা আইটেম ছিল, তার ভিতরে একটা আইটেম রিটেন্ডার করতে হচ্ছে। তো আই বিলিভ যে আমাদের যে সময়সীমা আছে এর মধ্যে পাওয়া যাবে। সংসদ নির্বাচনে ভোট কেন্দ্র স্থাপন ব্যবস্থাপনার নীতিমালা এবং তৈরি করা হয়েছে। জানান, ভোটার তালিকা হালনাগাদের কাজ শেষ, তফসিল ঘোষণার 1 মাস আগে প্রকাশ করা হবে চূড়ান্ত তালিকা। সীমানা পুনর্নির্ধারণ শেষ হচ্ছে চলতি মাসেই। আগামী মাসের মাঝামাঝি সময়ে আসছে ইউরোপীয় ইউনিয়নের প্রাক নির্বাচন পর্যবেক্ষক দল। ইউরোপিয়ান ইউনিয়নের একটা প্রি ইলেকশন অবজারভার টিম মিড অফ সেপ্টেম্বর
ওনারা ভিজিট করবেন, 3 জন বিদেশি আর 4 জন স্থানীয়, সব মিলিয়ে 7 জন। প্রকৃত প্রস্তাবে এবছর 3টা ভোটার তালিকা হলো। একটা হচ্ছে যে আইন অনুযায়ী যেটা হয়েছে যে 2রা মার্চে যেটা ফাইনাল করেছি, আর এখন হচ্ছে যে বাদ পড়া ভোটার, আর একটা হচ্ছে নতুন ভোটার। এই 3টা তালিকা এই বছর প্রকাশিত হবে। ইসি সচিব আরও জানান, 51টি নিবন্ধিত দলের মধ্যে ইসিতে চলতি বছরের আয় ব্যয়ের হিসেব দিয়েছে 30টি। সময় চেয়েছে 15টি দল, 5টি কোনো সাড়া দেয়নি, আর একটি দলের এখনও সময় হয়নি। 2টা পর্যায়ে আমি সচিবালয়। কাউসার চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। 5 আগস্টের আয়োজন ঘিরে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কোনো শঙ্কা নেই। সব আয়োজন নির্বিঘ্নে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো হলেও কাঙ্ক্ষিত উন্নতি সম্ভব হয়নি বলেও জানান তিনি। সকালে সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে ব্রিফিংয়ে এ কথা জানান উপদেষ্টা। আমরা যে সময় এই দায়িত্ব নেই সেই সময় আমাদের এই পুলিশ বাহিনীর পরিস্থিতি কী ছিল, অন্যান্য বাহিনীর অবস্থাটা কী ছিল এবং দেশের অবস্থাটা কী ছিল, ওই থেকে কি উন্নতি হয়েছে কি হয় না এটা আপনারা বলেন। কাঙ্ক্ষিত যেরকম একটা উন্নতি হওয়ার কথা হয়তো আমরা অতটুকু উন্নতি করতে পারি নাই। 5ই আগস্টের সঙ্গে দেখেন তো কোনো ধরনের আতঙ্কের কোনো কারণেই নেই। আল্লাহ দিলে সব কিছু সব প্রোগ্রাম হবে এবং সব ভালোভাবে হয়ে যাবে। বিশেষ অভিযানটা পুরো দেশেই চলতেছে, যেহেতু হয় কি এইটা ইলেকশনের আগ পর্যন্ত চলতে হবে। ভুয়া মুক্তিযোদ্ধা সনদে চাকরি নেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে সরকার। এজন্য মুক্তিযোদ্ধার সন্তান হিসাবে 90,000 চাকরিজীবীর তথ্য সংগ্রহ করা হচ্ছে বলে জানালেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক আজম। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আলোচনা সভায় উপদেষ্টা জানান, বিগত সরকারের সময় অনেকে ভুয়া মুক্তিযোদ্ধার সনদে নানা সুবিধা নিয়েছেন। বিশেষ করে আদালতের মাধ্যমে অনেক অমুক্তিযোদ্ধাকে সনদ দেওয়া হয়েছে। জামুকার মতো প্রতিষ্ঠান থাকার পরও আদালত এসব নির্দেশনা জারি করেন। ভুয়া মুক্তিযোদ্ধাদের বাদ দেওয়ার নির্দেশনার জন্য আপিল বিভাগে যাওয়ার কথা জানান ফারুক আজম। অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম বলেন, রাজনৈতিক কারণে মুক্তিযোদ্ধাদের মধ্যে বিভাজন করা যাবে না, জেলে গেলেও দিতে হবে ডিভিশন। মুক্তিযোদ্ধার সন্তান হিসাবে যারা চাকরি হয়েছে প্রায় 90,000 সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানে, তাদের কোনো তথ্য ছিল না, কোনো তালিকা ছিল না। এগুলি আমরা তথ্য সন্নিবেশ করছি, এইটাকে পরবর্তী পর্যায়ে আমরা যাচাই করে দেখব। আদালত কি করে নির্দিষ্ট করতে পারে যে কে মুক্তিযোদ্ধা কে মুক্তিযোদ্ধা না? আদালতকে তো সেই অধিকার কেউ দেয় নাই। মুক্তিযোদ্ধাদের মধ্যে কোনো ডিভিশন যেন না হয়। সে যে দলেরই হোক, সে নিজের জীবন দেওয়ার জন্য মুক্তিযুদ্ধ করেছে। দেখা যায় মুক্তিযোদ্ধার এই স্বীকৃতি কোনো দল কেটে নিতে পারে না। রাজনৈতিক কারণে যদি কোনো মুক্তিযোদ্ধা জেলে যায়, সেখানেও তার অন্য কোনো কিছু দেখা ছাড়া অন্তত মুক্তিযোদ্ধা হিসেবে তাকে ডিভিশন দিতে হবে। জুলাই আন্দোলনে আহতদের দেখতে গিয়ে নো রিলিজ নো ট্রিটমেন্ট নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা। হুইল চেয়ারে করে ট্রাইব্যুনালে এসে সাক্ষ্যে এমন তথ্য দিয়েছেন এক পা ক্ষতিগ্রস্ত এই শিক্ষার্থী আব্দুল্লাহ আল ইমরান। এদিন শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন গুলিতে এক চোখ হারানো পারভিন। 6 আগস্ট পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। কোটাবিরোধী আন্দোলনে আহতদের দেখতে গত বছরের 27 জুলাই পঙ্গু হাসপাতালে যান ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আহতদের দেখে তাকে আবেগপ্রবণ হতে দেখা যায়। জুলাই হত্যাযজ্ঞের মামলার তদন্তের জন্য হাসপাতাল পরিদর্শনের পর তদন্ত সংস্থা জানায়, যথাযথ চিকিৎসার আশ্বাস ছিল মূলত লোক দেখানো। সুচিকিৎসা তো নয়ই, বরং চিকিৎসা, এমনকি ছাড়পত্র না দিতে নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা। সোমবার শেখ হাসিনা কামালের বিরুদ্ধে ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন গুলিতে এক পা ক্ষতিগ্রস্ত ঢাকা কলেজের শিক্ষার্থী আব্দুল্লাহ ইমরান। জবানবন্দিতে ইমরান বলেন, পঙ্গু হাসপাতালে আহতদের দেখতে গিয়ে হাসপাতালটির কর্মকর্তাদের নো রিলিজ নো ট্রিটমেন্ট নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা। এটি তিনি শুনেছেন। তার এই নির্দেশের কারণে হাসপাতালে তিনি যথাযথ চিকিৎসা পাননি এবং বেসরকারি মেডিকেলে যাওয়ার জন্য ছাড়পত্রও দেয়া হয়নি। ওনার সামনে বলা হয়েছে যে নো রিলিজ নো ট্রিটমেন্ট। উনি মনে করেছিলেন যে হয়তো চিকিৎসা হবে, কিন্তু পরবর্তী যে অবস্থাগুলো দেখেছেন উনি, তাতে ওনার কাছে মনে হয়েছে যে নো রিলিজ নো ট্রিটমেন্ট অর্থ হচ্ছে যে রিলিজও দেওয়া হবে না, ট্রিটমেন্টও দেওয়া হবে না, এবং ওনার পা পচে গেছে কিন্তু চিকিৎসা দেওয়া হয়নি।
ওনাকে বলা হয়েছে সকাল 8টায় অপারেশনে নিয়ে যাওয়া হয়নি। আরও বিভিন্ন অনিয়ম, ক্যাবিন দেওয়া হয়নি, দুর্গন্ধে মানুষ থাকতে পারছিল না, সেইখানে তাদেরকে সহায়তা করার মতো লোক ছিল না। এ ধরনের বিস্তারিত বর্ণনা উনি দিয়েছেন। এদিন শেখ হাসিনা, কামাল, চৌধুরী আব্দুল আল মামুনের বিরুদ্ধে সাক্ষ্য দেন এক চোখ হারানো পারভীন। জবানবন্দিতে বলেন, 18 জুলাই যাত্রাবাড়িতে গুলিবিদ্ধ একজনকে বাঁচাতে গেলে তাকেও গুলি করা হয়, এতে তার এক চোখ নষ্ট হয়ে গেছে। কিভাবে আহত হয়েছে, কারা এর জন্য দায়ী, তারা কাদেরকে দায়ী মনে করেন, কিভাবে ঘটনা ঘটেছে তার পূর্ণ বর্ণনা ট্রাইব্যুনালে দিয়েছেন। আসামি পক্ষ থেকে তাদেরকে জেরা করা হয়েছে এবং তাদের বক্তব্য উপস্থাপন করছে। ইমরান, পারভীন দুজনই নির্বিচারে গুলির জন্য শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আব্দুল আল মামুনকে দায়ী করে শাস্তি দাবি করেন। পরে তাদের জেরা করেন শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। ছাত্র জনতার উপর হামলা ও শেখ হাসিনা সহ হত্যার নির্দেশদাতাদের বিচার শুরু, ইতিবাচক অগ্রগতি বলছে টিআইবি। তবে ঢালাও মামলা, আসামির ওপর হামলা ও জামিন নাকচ মানবাধিকার লঙ্ঘন হয়েছে বলে মনে করে সংস্থাটি। নতুন বাংলাদেশ কর্তৃত্ববাদী সরকার পতন ও পরবর্তী 1 বছরের ওপর পর্যবেক্ষণ শীর্ষক টিআইবির প্রতিবেদনে উঠে আসে আইন শৃঙ্খলা পরিস্থিতি, বিচার প্রশাসন, সংস্কার কমিশন, অর্থনীতি, মানবাধিকার সহ নানা বিষয়ের বিস্তারিত প্রাপ্তি ও ঘাটতি। গেল 1 বছরে দেশের রাজনীতি ও সরকার ও মানুষের আকাঙ্ক্ষা নিয়ে গবেষণা প্রতিবেদন প্রকাশ করল টিআইবি। সোমবার সকালে রাজধানীর মাইডাস সেন্টারে সংবাদ সম্মেলনে নতুন বাংলাদেশ কর্তৃত্ববাদী সরকার পতন ও পরবর্তী 1 বছরের উপর পর্যবেক্ষণ শীর্ষক প্রতিবেদনে বলা হয়, আন্দোলন দমাতে ছাত্র জনতার উপর হামলা ও হত্যার নির্দেশদাতাদের বিচার শুরু, ইতিবাচক অগ্রগতি। তবে ঢালাও মামলা, আদালতে আসামির উপর হামলা ও জামিন নাকচ মানবাধিকার লঙ্ঘন হয়েছে বলে মনে করে টিআইবি। বিচার প্রক্রিয়া শুরু হলেও এবং কিছু ক্ষেত্রে অগ্রগতি হলেও ঢালাও মামলা অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে অপরাধের ধরন অনুযায়ী সুনির্দিষ্ট মামলা না দেওয়ার ফলে মামলার ভিত্তি দুর্বল হয়েছে। মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে এই অপরাধের বিচার প্রক্রিয়ায়, যেমন গ্রেপ্তারকৃতরা আদালতে আক্রমণের শিকার হয়েছেন, আইনশৃঙ্খলার বাহিনীর উপস্থিতিতেই লাঞ্ছিত হয়েছেন কয়েকজন, সাবেক বিচারপতির ওপর আক্রমণ করা হয়েছে এবং আসামি পক্ষের আইনজীবীর ওপরেও হামলা করা হয়েছে। গত 1 বছরে 471টি রাজনৈতিক সহিংসতায় 121 জন নিহত হয়েছেন। মব জাস্টিস, চাঁদাবাজি, দখলবাজি, মামলা বাণিজ্যের দায়িত্ব রাজনৈতিক দলগুলোকে নিতে হবে বলে মনে করে টিআইবির নির্বাহী পরিচালক। দলবাজি, দখলবাজি, চাঁদাবাজি থেকে শুরু করে গ্রেপ্তার বাণিজ্য, মামলা বাণিজ্য থেকে শুরু করে বিভিন্ন ধরনের অনাচার, অনিয়ম, দুর্নীতি এবং নিজেদের মধ্যে দ্বন্দ্ব, এটা কিন্তু ঠিক 5 আগস্টের বিকেলবেলা থেকে আমরা পর্যবেক্ষণ করেছি। আমরা সারা পুরো বছরটাই সেটা অব্যাহত ছিল, ঘনীভূত হয়েছে আরও। টিআইবি বলছে, বিশাল সম্ভাবনার বিজয়ের পর অনেকের পশ্চাৎপদতা স্থবির করেছে সরকারের গতি, যা বৈষম্য বিরোধী আন্দোলনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। আন্তর্জাতিক ক্ষেত্রে ভাবমূর্তি উজ্জ্বল হলেও প্রকৃত কূটনৈতিক সাফল্য অর্জন নিয়ে প্রশ্ন আছে। তথ্য প্রকাশে গোপনীয়তার প্রবণতাও ছিল বলে মনে করে টিআইবি। যে জাতীয় ঐক্যমত্য যেটা ঘটিত হচ্ছে, যে সনদটা প্রণীত হচ্ছে, সেই সনদটা পুরো জাতির সনদ। আমাদের প্রত্যেকটা নাগরিকের হাতে একটা বিরাট হাতিয়ার হবে যে এই সনদটি আপনি স্বাক্ষর করেছেন, আপনি কেন বাস্তবায়ন করবেন না। এই সৎ সাহস নিয়ে, এই অঙ্গীকার নিয়ে প্রতিটি মানুষ আমরা যেটি দৃষ্টান্ত এই দেশের মানুষ দেখিয়েছে জুলাই আগস্টে, যে তারা রুখে দাঁড়িয়েছে। আমি মনে করি যে এই রুখে দাঁড়াতে যে 54 বছর লেগেছিল, নেক্সট টাইম যেটা শুধু হয় যে একই অবস্থার সৃষ্টি হলে 54 দিনও হয়তো লাগবে না। 1 বছরে দারিদ্রতা বেড়েছে, কর্মসংস্থান বাড়েনি, বিনিয়োগে স্থবিরতা, অর্থনৈতিক সংস্কার এগিয়ে নিতে একটি সুবর্ণ সুযোগ হলেও দুদকের কার্যক্রম এখনো প্রভাবমুক্ত নয় বলে মনে করে প্রতিষ্ঠানটি। তাদের মধ্যে কিন্তু একই প্রবণতা। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। যুদ্ধ বিমান বিধ্বস্তের 13 দিন পর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ক্লাস শুরু হয়েছে। তবে এখনও আতঙ্ক কাটেনি শিক্ষার্থীদের। দুর্ঘটনার স্মৃতিচারণ করতে গিয়ে এখনও আটকে ওঠেন অনেকে। তবে সহসাই শুরু হচ্ছে না প্লে থেকে 8ম শ্রেণী পর্যন্ত শিক্ষা কার্যক্রম। যুদ্ধবিমান দুর্ঘটনার 13 দিন পর শিক্ষার্থীদের পদচারণায় মুখর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ। ক্যাম্পাসের ওপর দিয়ে বয়ে যাওয়া ঝড়ে প্রাণ গেছে অনেকের, তাই অনেকটা শোক আর শঙ্কা নিয়েই প্রবেশ করেন নবম, দশম ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা।
পূর্বের অবশিষ্ট থাকা নবম শ্রেণীর ষান্মাসিক ও দশম শ্রেণীর প্রিটেস্ট পরীক্ষা নেওয়া হয় এদিন। সীমিত পরিসরে ক্লাস হয় দ্বাদশ শ্রেণীর। প্রায় 11 বছর হচ্ছে মাইলস্টোনে আমি আছি, এইরকম দৃশ্য কখনো দেখিনি। আজকে সেকেন্ড দিন, আজকে সবকিছু শুরু হবে, এক্সাম হবে। আমরা মত বিনিময় করব, তাদের মানসিক অবস্থাটা দেখব, তারা ক্লাসের জন্য কতটুকু উপযুক্ত অবস্থায় আছে। ভয়াবহ দুর্ঘটনার সাক্ষী হয়েছেন অনেক শিক্ষার্থী। ছোট ভাই বোনদের অকাল প্রাণহানি দাগ কেটেছে মনের গভীরে। কিন্তু জীবন তো থেমে থাকে না, তাই স্বাভাবিক হয়ে শিক্ষা কার্যক্রমে মনোনিবেশের চেষ্টা সবার। যারা সাথে ছিল তারা তো ট্রমাটাইজ অবস্থা আছে, আর এখন আমরা যারা দূর থেকে দেখছি তারা এখনো নর্মাল হয়ে উঠতে পারতেছি না। তো এই বিষয়ে কথা না বলাই ভালো, একটু বেশি মন খারাপ এটা নিয়ে। শিক্ষার্থী ও অভিভাবকদের মানসিক ধকল কাটাতে একযোগে কাজ করছে মাইলস্টোন কর্তৃপক্ষ ও বিমান বাহিনী। কলেজ সেকশনের কার্যক্রম শুরু হলেও সহসাই শুরু হচ্ছে না প্লে থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত শিক্ষা কার্যক্রম। মধ্যে ভীতি কাজ করছে, সেই ভীতি দূর করে তারা যেন স্বাভাবিক শিখন একটা পরিবেশ এখানে পায়, সেটার ব্যবস্থা আমরা করছি। ক্লাস 3 বা 4, 5 আর এদিকে আবার 6, 7, 8 এই ক্লাসগুলোর ব্যাপারে আমরা এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত যেতে পারছি না। গত 21 জুলাই মাইলস্টোনে বিধ্বস্ত হয় বিমান বাহিনীর যুদ্ধ বিমান। মুহূর্তে আগুন ধরে গেলে বহু হতাহতের ঘটনা ঘটে। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। দেশের মানুষের নিরাপত্তা নেই, সরকারও তোয়াক্কা করছে না। নির্বাচিত সরকার থাকলে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধ বিমান দুর্ঘটনার সুষ্ঠু তদন্ত হতো। সকালে উত্তরাতে নিহত সারিয়া আক্তারের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়ে এ মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমদ। এ সময় নিহতের আত্মার মাগফিরাত কামনা করেন তিনি। বলেন, ফ্যাসিবাদী সরকার চাঁদাবাজির লুণ্ঠন অত্যাচারে মগ্ন ছিল বলে বিমান বাহিনীর আধুনিকায়ন করেনি। বাংলাদেশে মানুষের জীবনের কোনো মূল্য নাই এবং যারা দায়িত্বশীল তারা এগুলো খেয়ালও করে না। এতদিন যারা আগে রাষ্ট্র ক্ষমতায় ছিল তারা 2 পয়সা কামাতেই ব্যস্ত ছিল, লুণ্ঠন কাজে ব্যস্ত ছিল, কিভাবে বিরোধী দলসমূহকে দমন করা যায়, হত্যা গুম, কিভাবে এই সমস্ত অত্যাচারের মাধ্যমে ভোট রিগিং করে নিজেদের শাসনকালকে প্রলম্বিত করা যায়, এটাই ছিল তাদের চিন্তা। দেশে যদি গণতন্ত্র থাকতো গত 16 বছর, তাহলে হয়তো এতগুলো মানুষ অকালে প্রাণ হারাতো না। মন্ত্রণালয়ের অনুমোদন ক্রমে চলতি বছরে 7 কলেজের সমন্বয়ে প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি কার্যক্রম শুরু হবে। কলেজগুলোর অবকাঠামোগত পরিস্থিতি যাচাই করে নির্ধারণ হবে আসন সংখ্যা। দুপুরে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয় ও ইউজিসির সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। রাজধানীর সরকারি 7টি কলেজের জন্য আলাদা বিশ্ববিদ্যালয় করার দাবিতে দীর্ঘদিন ধরেই আন্দোলন করে আসছিলেন শিক্ষার্থীরা। আন্দোলন তীব্র হওয়ায় 7 কলেজের সমন্বয়ে আলাদা বিশ্ববিদ্যালয় করার ঘোষণা দেয় অন্তর্বর্তী সরকার। সোমবার সকালে শিক্ষা মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে ইউজিসির সদস্য অধ্যাপক তানজিম উদ্দিন খান জানান, মন্ত্রণালয়ের অনুমোদন ক্রমে চলতি বছরেই 7 কলেজের সমন্বয়ে প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি কার্যক্রম শুরু হবে। মন্ত্রণালয়ের অনুমোদন ক্রমেই কিন্তু এই ভর্তি কার্যক্রমটা আমাদেরকে শুরু করতে হচ্ছে। আসন সংখ্যা যেহেতু আমরা কাজগুলো করছি এবং এখনো আমরা কি ধরনের ডিসিপ্লিন রাখবো সেগুলো এখন আলোচনা সাপেক্ষে এবং অবকাঠামো যে আছে সেগুলো আবার রিঅ্যাসেসমেন্ট করার পরে আমরা আসলে এই সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত নেব। পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় রূপ পাওয়া পর্যন্ত 7 কলেজের দায়িত্ব পালন করছে অন্তর্বর্তী প্রশাসন এবং অন্তর্বর্তী প্রশাসনিক ভর্তি কার্যক্রম থেকে পরিচালনা করছে। একজন উপাচার্য ও একজন প্রক্টর সহ 14 জন ডেপুটি প্রক্টর থাকবেন এবং কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের সব কার্যক্রম একাডেমিক কাউন্সিল, সিনেট ও সিন্ডিকেটের মাধ্যমে পরিচালিত হবে বলে জানান শিক্ষা সচিব। 7টি কলেজকে 4টি স্কুলে, স্কুল অফ সায়েন্সেস, স্কুল অফ আর্টস অ্যান্ড হিউম্যানিটিস, স্কুল অফ বিজনেস স্টাডিজ, স্কুল অফ ল অ্যান্ড জাস্টিস, এই 4টি স্কুলে বিভক্ত করে প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ে পাঠদান ও গবেষণা কার্যক্রম পরিচালনা করা হবে। সংবাদ সম্মেলনে জানানো হয়, বদরুন্নেসা ইডেন ও ঢাকা কলেজকে স্কুল অফ সায়েন্স, বাংলা কলেজকে স্কুল অফ আর্টস অ্যান্ড হিউম্যানিটিজ, তিতুমির কলেজকে স্কুল অফ বিজনেস স্টাডিজ এবং কবি নজরুল ও শহীদ সোহরাওয়ার্দী কলেজকে স্কুল অফ ল অ্যান্ড জাস্টিসে পরিণত করা হচ্ছে। এই কার্যক্রম গ্রহণ করেছি এবং প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা।
ডাকসু জুলাইয়ের মূল স্পিরিটের সঙ্গে জড়িত বলে মন্তব্য করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খান বলেন, ডাকসু নিয়ে বিভাজন না করে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদের অধ্যাপক ডক্টর আব্দুল্লাহ ফারুক মিলনায়তনে জুলাই গণ অভ্যুত্থান, অর্থনৈতিক শোষণ ও নৈতিক অবক্ষয় শীর্ষক সেমিনারে তিনি কথা বলেন। ডাকসু নিয়ে বিভাজনের দিকে না গিয়ে একসঙ্গে কাজ করার আহ্বান জানান। এ সময় গণ অভ্যুত্থানের একাডেমিক প্রেক্ষাপট দাঁড় করানোর পাশাপাশি জুলাই স্মৃতি সংরক্ষণশালা তৈরি করে জাদুঘর করার পরিকল্পনা নেওয়া হয়েছে বলেও জানান তিনি। ডাকসুটা একটা পর্যায়ে এখন এসছে, যদি আপনারা সবার সহযোগিতা নিতে করতে পারি, এগুলি প্রত্যেকটা কিন্তু জুলাইয়ের মূল স্পিরিটের সাথে সঙ্গতিপূর্ণ। ডাকসু ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠান, কিন্তু এর ইমপ্লিকেশন দেশ জুড়ে, অতএব এক অর্থে এটি জাতীয় অনুষ্ঠান। বিভাজন ক্ষতিগ্রস্ত করছে, আমাদের চেষ্টা করতে হবে বিভাজনের পথে না যেতে। সময় সংবাদে আরো থাকছে, উজানের ঢলে বাড়ছে তিস্তার পানি, উত্তরাঞ্চলে বন্যার শঙ্কা, লালমনিরহাটের নিচু এলাকা ডুবে চরম দুর্ভোগ, আরো কয়েকদিন ভারী বৃষ্টির পূর্বাভাস। সৌদি আরবে আটক জুলাই যোদ্ধাদের মুক্তির জন্য কার্যকর পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। বিকেলে বাংলা মোটরের রূপায়ণ টাওয়ারে দলের অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই আহ্বান জানান তিনি। বলেন, প্রবাসীদের ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, কূটনৈতিক চ্যানেলে ফ্যাসিবাদের দোসর লুকিয়ে আছে কিনা তা খতিয়ে দেখার ব্যাপারেও জোর দেন তিনি। সংযুক্ত আরব আমিরাতে অনেক ভাই আছেন যারা এই আন্দোলনে যোগ দিয়েছিলেন, কথা বলেছিলেন, সেখানে অনেককে গ্রেপ্তার করা হয়েছে, অনেকের ইমিগ্রেশন ব্লক করা হয়েছে, অনেককে এখনো গ্রেপ্তার করা হচ্ছে। ওই দেশের যিনি সরকার রয়েছেন তিনি যদি ক্ষমা করেন তাহলে তারা বাংলাদেশে ফেরত আসতে পারবেন। আমরা বাংলাদেশ সরকারের কাছে আহ্বান জানাচ্ছি যে সরকার অতি দ্রুত সময়ের মধ্যে ওই দেশের যিনি সরকার রয়েছেন, সরকার প্রধান, তার সাথে যোগাযোগ করে তাদের ফেরত আনার ব্যবস্থা করতে হবে। চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে সাবেক সেনাপ্রধান হারুনুর রশিদের মরদেহ উদ্ধার করা হয়েছে। ডেস্টিনি গ্রুপের আর্থিক কেলেঙ্কারির মামলায় হাজিরা দিতে গিয়ে না ফেরার দেশে চলে যান অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল। স্বজনরা জানান, দীর্ঘদিন ধরে ডায়াবেটিস ও হৃদরোগে ভুগছিলেন তিনি। অনেক বিশেষজ্ঞ ক্যামেরায় শফিকুল আলমের প্রতিবেদন। অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল হারুনুর রশিদ ছিলেন ডেস্টিনি গ্রুপের প্রেসিডেন্ট। গ্রুপটির আর্থিক কেলেঙ্কারির একটি মামলায় হাজিরা দিতে রোববার বিকেলে চট্টগ্রামে আসেন তিনি। ওঠেন চট্টগ্রাম ক্লাব গেস্ট হাউসে। মামলার হাজিরা দিতে সোমবার কোর্টে আসেন ডেস্টিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমিনও। তিনি জানান, সময় হয়ে যাওয়ার পরও আসছিলেন না জেনারেল হারুন, ফোনেও পাওয়া যাচ্ছিল না তাকে। পরে গেস্ট হাউসে জানানো হয় কোর্টে মামলার হাজিরা ছিল, সেটাতে হাজিরা দিয়ে আমরা চলে যাবো আজকে। উনি কালকে সকালে ফ্লাইট করছে, বুকিং করছে, আমরা আজকে চলে যাচ্ছি। এইভাবে কথা বলা। আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে কক্ষের তালা খুলে মৃত অবস্থায় জেনারেল হারুনকে উদ্ধার করা হয়। খবর পেয়ে ছুটে আসেন পরিবারের সদস্যরা। জানান, দীর্ঘদিন ধরে ডায়াবেটিস ও হৃদরোগে ভুগছিলেন সাবেক এই সেনাপ্রধান। ডায়াবেটিস রোগ ছিল ওনার দীর্ঘদিন, উনি ইনসুলিন নিত, তারপর হাড়ের সমস্যা ছিল, কিছুদিন টানও ছিল। ওই কিছুদিন আগে বাথরুমও ঘুরে পড়ে গেছিল। আমার মনে হয় যে এটা সাইলেন্ট হার্ট ডিজিজ ছিল, ওখান থেকে স্ট্রোক করছে। আর্মি পার্সন ওনারা বললেন উনি আই ডোনেটের কথা বলে গেছেন, তো তাদেরকে খবর দেওয়া হয়েছে। ওটা হওয়ার পরে ওনারা ফাইনালি বডি হ্যান্ড ওভার করবে, গ্রামের বাড়িতে দাফন হবে। 2000 সালের ডিসেম্বর থেকে 2002 সালের জুন পর্যন্ত সেনাপ্রধান ছিলেন হারুনুর রশিদ। তার জন্ম 1948 সালে চট্টগ্রামের হাটহাজারীতে। মুক্তিযুদ্ধে অবদানের জন্য বীর প্রতীক খেতাব পান তিনি। সময় সংবাদ, চট্টগ্রাম। সময় সংবাদে আরো থাকছে, ইমরান খানের মুক্তির দাবিতে পাকিস্তানে গেরিলা সংগ্রামের ডাক পিটিআইয়ের। কাল দেশব্যাপী বিক্ষোভ, সবাইকে অংশ নেয়ার বার্তা কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রীর। সরকারের শুধু সমালোচনা না করে ভালো বিষয়গুলো দেখার আহ্বান জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সকালে রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব ভবনে ই-রিটার্ন উদ্বোধন করে আহ্বান জানান তিনি। উপদেষ্টা বলেন, ডিজিটাইজেশনের মাধ্যমে আর্থিক খাতে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা সম্ভব। এনবিআর চেয়ারম্যান বলেন,
আইন প্রয়োগের দুর্বলতা কাটাতে জোর দেওয়া হচ্ছে অটোমেশনে। আসসালামু আলাইকুম। দেশের ইতিহাসে প্রথমবারের মতো 7,000 কোটি টাকা কমিয়ে চলতি অর্থ বছরের জন্য 7,90,000 কোটি টাকার বাজেট ঘোষণা দেয় সরকার, যেখানে এনবিআর এর রাজস্ব আদায়ের লক্ষ্য ধরা হয়েছে 4,99,000 কোটি টাকা। যদিও গেল অর্থ বছরে লক্ষ্যমাত্রার চেয়ে 20% কম আদায় করতে পেরেছে সংস্থাটি। এই অবস্থা থেকে উত্তরণে সোমবার রাজধানীর আগারগাঁওয়ে রাজস্ব ভবনে চলতি অর্থ বছরে আয়কর, মূসক ও কাস্টমসের শুল্ক ছাড় ও বাড়াতে সেমিনার আয়োজন করে এনবিআর। এ সময় কর বছরের রিটার্ন উদ্বোধন করেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। বলেন, ডিজিটাইজেশনের মাধ্যমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। সরকারের নেতিবাচক বিষয়গুলোর পাশাপাশি অর্জনকেও নিতে হবে বিবেচনায়। আমাদের অনেকে সেই অন্তর দিকে তাকানো হয়, কিছুই করে। হ্যাঁ, আমাদের অনেক ভুল ত্রুটি আছে, স্বীকার করছি। ইউ আর নট সেইন্ট, স্যাক্রোসেন্ট না, পবিত্র, দায়িত্ব নিয়ে আছি, কিন্তু আমরা তো সেইন্ট না। অর্থাৎ একটু ভালো দিকটা এগুলো এনকারেজ করে একটু ভালো লাগে আর কি। অনুষ্ঠানে এনবিআর চেয়ারম্যান বলেন, আইন প্রয়োগের দুর্বলতা কাটাতে জোর দেওয়া হচ্ছে অটোমেশনে। আইন করে কিচ্ছু হবে না যদি আমরা আইনগুলোর যথাযথ প্রয়োগ করতে না পারি, অ্যাপ্লিকেশন করতে না পারি। এই জায়গাতে আমাদের সবচেয়ে বড় দুর্বলতা। এই জিনিসটা যদি আমরা রিকগনাইজ করতে না পারি, সে কারণে কিন্তু আমরা বেশি বেশি করে অটোমেশনের দিকে যাচ্ছি। রাজস্ব আদায় বাড়ানোর কৌশল হিসেবে চলতি অর্থ বছরে 107টি পণ্যে কাস্টমস ডিউটি প্রত্যাহার, 60টি পণ্যের কাস্টমস ডিউটি হ্রাস, 19টি পণ্যের সম্পূরক শুল্ক সম্পূর্ণ বাতিল এবং 431টি পণ্যের সম্পূরক শুল্ক কমিয়েছে এনবিআর। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ আটাবের কার্যনির্বাহী কমিটি বাতিল করে প্রশাসক নিয়োগ দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। সোমবার বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন 2 এর মহাপরিচালক স্বাক্ষরিত এক অফিস আদেশ দেওয়া হয়। এতে আটাবের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে উপসচিব মোতাকাব্বির মাহমেদকে। অফিস আদেশে বলা হয়, আটাবের বর্তমান কমিটির বিরুদ্ধে অবৈধ ভোটে নির্বাচিত হওয়া সহ শেয়ার হোল্ডারদের অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে। এসব কারণে বর্তমান কমিটি বাতিল করে 120 দিনের মধ্যে ভোটের মাধ্যমে নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তরের নির্দেশনা দেওয়া হয়েছে প্রশাসককে। শেখ হাসিনাকে ফেরাতে ভারতের কাঙ্ক্ষিত সাড়া পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা। ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন তিনি। একই অনুষ্ঠানে আইন উপদেষ্টা বলেন, ভারতকে সুবিধা দেওয়ার জন্য শেখ হাসিনা দেশকে ব্যক্তিগত সম্পত্তি হিসেবে ব্যবহার করেছে। রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে জুলাই গণ অভ্যুত্থান দিবস 2025 শীর্ষক সেমিনারের আয়োজন করে পররাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার বিকেলে অনুষ্ঠানে অংশ নেন অন্তর্বর্তী সরকারের 2 উপদেষ্টা ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তারা। এ সময় জুলাইয়ের শহীদদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়। প্রধান অতিথির বক্তব্যে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেন, ভারতকে সুবিধা দেওয়ার জন্য শেখ হাসিনা দেশকে ব্যক্তিগত সম্পত্তি হিসেবে ব্যবহার করছে। শেখ হাসিনা বলতে আমি এত কিছু দিয়েছি যে ভারত বুঝতে পারবে না, এই যে তার ব্যক্তিগত সম্পত্তি দিয়েছে, সম্পূর্ণভাবে ব্যক্তিগত সম্পত্তি ভাবত এবং সম্পূর্ণভাবে বাংলাদেশের মানুষকে তার কৃতদাস ভাবত, এমনকি তার মন্ত্রীদেরও কৃতদাস ভাবত। শেখ হাসিনাকে ফেরাতে ভারতের কাছ থেকে কাঙ্ক্ষিত সাড়া পাওয়া যায়নি বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা। কিছু মানুষের কারণে মার্কিন ভিসা জটিলতা সৃষ্টি হয়েছে বলেও জানান তিনি। আমরা চেয়েছি যে তাকে ফেরত দেওয়া হোক, যাতে বিচারের সম্মুখীন করা যায়। ভারত থেকে কোনো এটার পজিটিভ রেসপন্স আমাদের কাছে আসেনি। আমরা অপেক্ষা করছি। আর ইতিমধ্যে তো বিচার প্রক্রিয়া তো শুরু হয়েছে, কারণ কেউ আসুক বা না আসুক সেজন্য তো বিচার আটকে থাকে না। 11 আগস্ট প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস মালয়েশিয়া যাচ্ছেন বলেও জানান তিনি। সেটা হতে পারে, কিন্তু এই মুহূর্তে রাইদুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা। দেশে প্রথমবারের মতো যাত্রীদের লাগেজ স্ক্যানিং চালু হলো রেল স্টেশনে। কক্সবাজার আইকনিক স্টেশনে বসেছে যুক্তরাষ্ট্রের অ্যাস্ট্রোফিজিক্স ব্র্যান্ডের স্ক্যানার, যা মাদক, অস্ত্র ও চোরাই পণ্য শনাক্তে সক্ষম। নতুন প্রযুক্তিতে সন্তুষ্ট যাত্রীরা। এদিকে চট্টগ্রাম কক্সবাজার রুটের সৈকত ও প্রবাল এক্সপ্রেস ট্রেনের সময়সূচি নতুনভাবে নির্ধারণ করেছে রেলওয়ে। দেশের রেল স্টেশনে এবার যুক্ত হলো আধুনিক প্রযুক্তি। যাত্রীদের লাগেজে মাদক, অস্ত্র কিংবা চোরাই পণ্য আছে কিনা তা এখন আগেই ধরা পড়বে স্ক্যানারে।
কক্সবাজার আইকনিক রেল স্টেশন, হাত ভর্তি ব্যাগ, গন্তব্য ঢাকা। কিন্তু এবার ভ্রমণের অভিজ্ঞতায় যোগ হলো নতুন কিছু। এবার ট্রেন ধরার আগে লাগেজও দিতে হচ্ছে স্ক্যানিং মেশিনে। এটি যুক্তরাষ্ট্রের তৈরি স্ক্যানার, শনাক্ত করবে মাদক, অস্ত্র ও চোরাই পণ্য, যা অপারেট করছে রেলওয়ে কর্তৃপক্ষ ও নিরাপত্তা বাহিনী। কক্সবাজার থেকে যেহেতু মাদক, চোরাচালান এই ধরনের প্রবৃদ্ধি, এই ধরনের জিনিস যেহেতু উদ্যোগতি হয়েছে, সেই জন্য এই ধরনের জিনিস নিশ্চিত করতে এবং যাত্রী সেবা সর্বোচ্চ নিশ্চিত করতে আমাদের এই লাগেজ স্ক্যানার বসানো হয়েছে। নতুন প্রযুক্তিতে সন্তুষ্ট যাত্রীরাও, তবে হয়রানি মুক্ত সেবা চান তারা। মানুষের নিরাপত্তা নিশ্চিত হবে আর কি, যাতে কোনো দুষ্কৃতিকারী এখান দিয়ে কোনো ক্রসিং না করতে পারে। অবৈধ কোনো কিছু থাকে তাহলে এটা এখানে কাউন্ট করতে পারবে, ধরা পড়বে। এদিকে যাত্রীদের সুবিধার্থে চট্টগ্রাম কক্সবাজার রুটে চলাচলকারী সৈকত ও প্রবাল এক্সপ্রেস ট্রেনের সময়সূচিও নতুন করে নির্ধারণ করেছে বাংলাদেশ রেলওয়ে। আগামী 10 আগস্ট থেকে যা কার্যকর হবে। আগে 6টা 15 মিনিটে চট্টগ্রাম ছেড়ে আসতো, এখন 5টা 50 মিনিটে ছেড়ে আসবে, 9টা 25-এ কক্সবাজার স্টেশনে পৌঁছাবে এবং 10টায় কক্সবাজার থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যাবে, 14টা 15-তে চট্টগ্রামে পৌঁছাবে। 2023 সালের 1 ডিসেম্বর শুরু হওয়া কক্সবাজার ঢাকা রুটে কক্সবাজার এক্সপ্রেস ও পর্যটক এক্সপ্রেস ট্রেন এবং কক্সবাজার চট্টগ্রাম রুটে সৈকত ও প্রবাল এক্সপ্রেস ট্রেন চলাচল করছে। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। স্টিলের পরিবর্তে বাঁশ ব্যবহার সহ নানা অনিয়ম ও প্রকৌশল বিভাগের অবহেলার কারণে কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন ভবনের ছাদ ধসে পড়ে। এ তথ্য জানিয়েছে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে গঠিত ইউজিসির কমিটি। উপাচার্য বলেন, দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। উবায়দুল হকের রিপোর্ট, ছবি তুলেছেন হোসেন আলী। ময়মনসিংহের ত্রিশালের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে নির্মাণাধীন ছাত্র হলের 10তলা ভবনের নিচতলার ছাদ ধসে পড়ে গত 31 জুলাই। এ সময় আহত হন সেখানে কর্মরত 11 শ্রমিক। ঘটনার পর টনক নড়ে প্রশাসনের। গঠিত হয় 2টি তদন্ত কমিটি। টানা বৃষ্টি হওয়ার কারণে ছাদটা ভাঙছে। এমনিতে হালকা ছুলে গেছে হাত পা, এগুলো ডিটেল স্যাবলন দিয়ে সাইডে দিছে, আর দুজনকে একদিন আরও ভালোভাবে ট্রিটমেন্ট দিয়ে পরের দিন ছেড়ে দেওয়া হয়েছে। রোববার ঘটনাস্থল পরিদর্শন করেন ইউজিসির 5 সদস্যের তদন্ত দল। অনুসন্ধানে বেরিয়ে আসে নানা অসঙ্গতি, অনিয়মের চিত্র। নজরে আসে দুর্ঘটনার কারণ। এছাড়াও খুঁটিতে স্টিলের পরিবর্তে বাঁশের ব্যবহার সহ বিভিন্ন অনিয়ম ও প্রকৌশল বিভাগের অবহেলাও উঠে এসেছে। স্টিলের যেই স্পেসিংগুলো থাকার কথা, এই স্পেসিংগুলো আসলে আমরা ওইভাবে পাই নাই। হরিজন্টাল যেই স্ট্রং হওয়ার কথা ছিল সেটাও আমাদের এখানে পরিলক্ষিত হয় নাই। বিভিন্ন ডকুমেন্ট আমরা চার্জ করেছি বিশ্ববিদ্যালয়কে। ডকুমেন্টগুলো আমরা ইনশাআল্লাহ পাবো, পাওয়ার পরে হয়তো আমরা একটা ডিসিশন মেক করব। প্রকল্পটি যৌথভাবে বাস্তবায়ন করছে ঠিকাদারি প্রতিষ্ঠান সিএসআই কনস্ট্রাকশন ও দি বিল্ডার্স ইঞ্জিনিয়ার্স। তাদের কেউই ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। আর প্রকল্প পরিচালক ও বিশ্ববিদ্যালয়ের নির্বাহী প্রকৌশলীর দাবি সবকিছুই পরিকল্পনা অনুযায়ী করা হয়েছিল। তবে গাফিলতির প্রমাণ মিললে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি উপাচার্যের। ডিজাইনে যেভাবে আছে যে টেকনিক্যাল কমিটি আছে ওনারা দেখবে না। প্লিজ আমি এই বিষয়ে ড্রয়িংয়ে কোনো ফল্ট আছে কিনা এটাও চেক করা হবে। তারপর ওইখানে আদার্স কোনো সমস্যা ছিল কিনা ওইগুলোও চেক করা হবে। নিয়ম অনুযায়ী বিধি মোতাবেক যে ব্যবস্থা নিলে না প্রয়োজন আমরা সেটাই নিব, যদি কারো গাফিলতি যে পক্ষই থেকে থাকুক। প্রায় 70 কোটি টাকা ব্যয়ে 10তলা নতুন ছাত্র হলটির নির্মাণ কাজ শুরু হয় 2022 সালের 8 নভেম্বর। নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা চাইছেন এই তদন্ত যেন চাপা না পড়ে। গাফিলতি এবং দোষীদের চিহ্নিত করে যেন আনা হয় শাস্তির আওতায়। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ। টানা বৃষ্টি আর উজানের ঢলে বাড়ছে তিস্তার পানি। উত্তরাঞ্চলে চোখ রাঙাচ্ছে বন্যা। লালমনিরহাটের নিচু এলাকা ডুবে পানিবন্দী হয়ে পড়েছেন হাজারো মানুষ। কয়েক ঘন্টার বৃষ্টিতে জলাবদ্ধতা তৈরি হয়েছে নেত্রকোনার নিম্নাঞ্চলে। আরও কয়েকদিন ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। প্রতি বছরের মতো এবারও বর্ষা মৌসুমে টানা বৃষ্টি আর উজানির ঢলে তিস্তার পানি বেড়ে প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল। পানি প্রবাহ স্বাভাবিক রাখতে খুলে রাখা হয়েছে তিস্তা ব্যারেজের 44টি জলকপাট। সোমবার সকাল থেকে লালমনিরহাটে থেমে থেমে হচ্ছে বৃষ্টি। তলিয়ে গেছে হাতীবান্ধা, কালীগঞ্জ ও আদিতমারি উপজেলার চর ও নিম্নাঞ্চল। ঘরে পানি ঢুকে যাওয়ায় দুর্ভোগের শেষ নেই বাসিন্দাদের। জ্বলছে না চুলা, খেয়ে না খেয়ে দিন কাটছে তাদের। পানি উন্নয়ন বোর্ড বলছে, বৃষ্টি ও উজানির ঢলে নদীর পানি বেড়ে দেশের উত্তরাঞ্চলে দেখা দিয়েছে বন্যার শঙ্কা। কালকে আত্রে চলিয়ে নিয়ে খাসি
ভাজবে পাক করবো তার কোনো বুদ্ধি নেই। খাটের কাছাকাছি পানি হয়েছে, গরু ছাগল মানুষ যানবাহন একদম যোগাযোগ বিচ্ছিন্ন। কয়েকদিনের টানা বৃষ্টিতে নেত্রকোনায় বাড়ছে নদ নদীর পানি। শহরের উকিলপাড়া ও সাতপাই সহ বেশ কিছু নিচু এলাকায় পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। নগরবাসীর অভিযোগ, অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার কারণে হচ্ছে না দ্রুত পানি নিষ্কাশন। নেত্রকোনার কোনো ড্রেনের অবস্থাই ভালো না, বিশেষ করে আমাদের সাতপায়ের অবস্থা খুব খারাপ। অলিগলিতে কিছু ড্রেনগুলো আছে, আমরা যাত্রী নিয়ে আসি তখন এই যে ড্রেনগুলো পানির তলে পড়ে যায়। আবহাওয়া অফিস বলছে আগামী 3 দিন দেশের 5 বিভাগে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকবে। সবচেয়ে বেশি বৃষ্টি হতে পারে রংপুর, ময়মনসিংহ ও সিলেটে। এছাড়া রাজশাহী ও ঢাকা বিভাগেও থেমে থেমে বৃষ্টি হতে পারে। ভারী বর্ষণের সতর্কবাণী জারি করেছি, যেটা হলো রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের জন্য। অর্থাৎ দেশের উত্তর অঞ্চলে বৃষ্টিপাতটা বেশি থাকবে তুলনামূলক দক্ষিণ অঞ্চলের চেয়ে আগামী 3 দিন। 7 এবং 8 তারিখে আবার সারা দেশেই ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। 8 তারিখের পরে 9 তারিখ থেকে বৃষ্টিপাত কিছুটা কমে যেতে পারে, তবে উত্তর অঞ্চলে বৃষ্টিপাতটা অব্যাহত থাকবে। এদিকে রাঙামাটিতে কাপ্তাই হ্রদে পানি বাড়ায় নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। চন্দ্রা বিশ্বাস, ববি, সময় সংবাদ। দেখে নেব আজকের বাতাসের মান সূচক। বায়ুমান বিষয়ক সংস্থা আইকিউ এয়ারের সূচক অনুযায়ী বাংলাদেশে এখনকার বাতাসের মান: ঢাকা বিভাগের বায়ুর মান ৭৮, যা সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা ৭৯%। চট্টগ্রাম বিভাগে বায়ুর মান ৬৯, এটিও সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা ৭৬। রাজশাহী বিভাগে বায়ুর মান ১৫২, যা সহনীয়, বাতাসের আর্দ্রতা ৮১। সিলেট বিভাগে বায়ুর মান ৬৮, এটি সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা ৯৪%। খুলনা বিভাগে বায়ুর মান ৮২, যা সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা ৬৫। বরিশাল বিভাগে বায়ুর মান ৮৩, এটিও সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা ৬৮। রংপুর বিভাগে বায়ুর মান ১১০, যা সহনীয়, বাতাসে আর্দ্রতা ৭৯। ময়মনসিংহ বিভাগে বায়ুর মান ৯৮, এটি সন্তোষজনক, বাতাসে আর্দ্রতা ৯২%। সারা দেশে বায়ুর মান সবচেয়ে ভালো সিলেটে ৬৮ আর সবচেয়ে খারাপ রাজশাহীতে ১৫২। বান্দরবানে স্থলবায়ন বিস্ফোরণে লাকি সিং নামে এক নারী আহত হয়েছেন। স্থানীয়রা জানান, দুপুরে নাইখংছড়ির নিকুছড়ি সীমান্ত এলাকায় বাঁশের কোরল সংগ্রহ করতে যান ওই নারী। তিনি ৪১ ও ৪২ নম্বর পিলারের মধ্যবর্তী সীমান্ত পেরিয়ে মিয়ানমারের অভ্যন্তরে অনুপ্রবেশ করতেই পুঁতে রাখা মাইন বিস্ফোরণ হয়। এতে গুরুতর আহত হন লাকি সিং। পরে তাকে উদ্ধার করে কুতুপালং MSF হাসপাতালে নেওয়া হয়। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন। গত ১.৫ বছরে সীমান্ত এলাকায় মাইন বিস্ফোরণে ২৭ জন বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। জুলাই গণ অভ্যুত্থান শোক ও বিজয় শীর্ষক যুবদলের সমাবেশে বক্তব্য রাখছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরাসরি যাচ্ছে সেখানে। আমাদের মাঝে আজকে এই মঞ্চে উপস্থিত আছেন এই ফ্যাসিস্ট হাসিনাকে বিতরণের যে লড়াই, যে যুদ্ধ, সেই যুদ্ধে যারা শহীদ হয়েছেন সেই শহীদদের পরিবারের আজকে উপস্থিত আছেন। আজকে আমাদের বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্যবৃন্দ, যুবদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ, প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজকের এই অনুষ্ঠানটি নিঃসন্দেহে এখন পর্যন্ত যতগুলো অনুষ্ঠান আমরা করেছি আমাদের শহীদদেরকে মনে রাখার জন্য, তার মধ্যে নিঃসন্দেহে একটি অন্যতম একটি শ্রেষ্ঠ অনুষ্ঠান। আমাদের 1 বছর হচ্ছে। এই 1 বছরের আগে আজকে এখানে যারা বসে আছেন তাদের হয় সন্তান, না হলে তাদের পিতা, না হলে তাদের স্বামীকে তারা হারিয়েছেন ফ্যাসিস্ট হাসিনা সরকারের অত্যাচারে, নির্যাতনে, পুলিশের গুলিতে, র্যাবের গুলিতে তারা মানুষকে হারিয়েছেন। প্রিয় সহকর্মীবৃন্দ, আমরা একটা দুঃসময় পার হয়ে এসেছি। দীর্ঘ সময়
আমরা পার হয়ে একটা যুগ সন্ধিক্ষণ এসেছি। এখন একটা আমরা ট্রানজিশন পিরিয়ডে আছি, যখন আমরা গণতন্ত্রের দিকে এগিয়ে যাওয়া একটা স্বপ্ন দেখছি সুযোগ পেয়ে। আমাদের সামনে এটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ যে একটা ধ্বংসপ্রাপ্ত অর্থনীতি, একটা ধ্বংসপ্রাপ্ত রাজনৈতিক কাঠামো, সেটাকে আবার ভিত্তি তৈরি করে তাকে তৈরি করে আমাদেরকে আবার সামনের দিকে নিয়ে যাবে। কিছুদিন আগে সম্ভবত সাইদ আবদুল্লাহ কথাটা বলেছেন যে বিএনপি এটাকে কাকতালিয়ে বলবো না ভবিতব্য করবো জানি না, যখনই দেশ ধ্বংসপ্রাপ্ত হয়, যখনই অর্থনীতি ধ্বংস হয়ে যায়, তখনই বিএনপি সেই দায়িত্বে এসে পড়ে এটাকে আবার পুনর্গঠন করার জন্য। প্রতিদিন সবাই তাই বলছে। আজকে এখন আবার যা মনে হচ্ছে তাতে করে বিএনপিকেই হয়তো সেই দায়িত্ব নিতে হবে, এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। এবং সেই জন্য আমি অত্যন্ত আনন্দিত হয়েছি এই কারণে যুবদল আজকে প্রমাণ করেছে তারা তাদের যোগ্যতার পরিচয় দিয়েছে এই অনুষ্ঠানের মধ্যে। আমাদের সামনে অনেক চ্যালেঞ্জ। আমাদের রাজনৈতিক কাঠামোকে ভেঙে দেওয়া হয়েছে, অর্থনৈতিক ভিত্তিকে ধ্বংস করে দেওয়া হয়েছে। এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করার জন্য আজকে আমরা যে নেতার নেতৃত্বে আমরা রাজনীতি করছি, তিনি গতকাল ছাত্র দলের সভায় সেখানে যে বক্তব্য দিয়েছেন, সেই বক্তব্যে কিন্তু আমরা তার দিক নির্দেশনা খুঁজে পেয়েছি। সম্পূর্ণ নতুন চিন্তার মধ্য দিয়ে দেশকে কিভাবে তিনি গড়ে তুলবেন, সেই চিন্তা, সেই স্বপ্ন তিনি দেখিয়েছেন। এখন এই মুহূর্তে এটাই দরকার, আমরা যাদেরকে হারিয়েছি তাদেরকে আমরা ফিরে পাবো না। আমরা এখানে কথা শুনেছি সেই সমস্ত করুণ কাহিনী, মর্মান্তিক কাহিনী, পাশবিক নির্যাতনের কাহিনী, কিন্তু এর মধ্যে যুবদলের সমাবেশে বক্তব্য রাখছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে এবার গেরিলা সংগ্রাম কর্মসূচির ডাক দিয়েছে পাকিস্তান তেহরিকে ইনসাফ পিটিআই। কর্মসূচির আওতায় 5 অগস্ট ইসলামাবাদের সব রোড অবরোধ করবে পিটিআই সমর্থকরা। একই সঙ্গে দেশব্যাপী প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচি পালন করবে দলটি। দেশের জনগণকে এই কর্মসূচিতে যোগ দেওয়ার আহ্বান জানিয়ে কারাগার থেকে বার্তা দিয়েছেন ইমরান খান। দুর্নীতির অভিযোগে 2023 সালের 5 আগস্ট গ্রেপ্তারের পর কারাগারে পাঠানো হয় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে। তার কারাবন্দী জীবনের 2 বছর উপলক্ষে মঙ্গলবার দেশ জুড়ে প্রতিবাদ কর্মসূচির ডাক দিয়েছে পাকিস্তান তেহরিকে ইনসাফ। পিটিআইয়ের তরফ থেকে এই কর্মসূচিকে শান্তিপূর্ণ হবে বলে উল্লেখ করা হয়েছে। কারাগার থেকে নিজ রাজনৈতিক দলের কর্মী ও পাকিস্তানের সাধারণ মানুষকে বিক্ষোভে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন ইমরান খান। তবে পিটিআই এর ইসলামাবাদ শাখা ইমরান খানের মুক্তির দাবিতে গেরিলা সংগ্রাম কর্মসূচি শুরুর ঘোষণা দিয়েছে। সম্মেলন আয়োজনের অনুমতি না পাওয়ায় এই ডাক দেওয়া হয়েছে। কর্মসূচির আওতায় ইসলামাবাদের বিভিন্ন সড়ক অবরোধ করবে দলটির সমর্থকরা। রাজধানী থেকে শুরু হয়ে পরে সারা দেশে এই কৌশল ছড়িয়ে দেওয়া হবে। পিটিআই দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি এমন এক সময় পালন করতে যাচ্ছে যখন পাকিস্তানের রাজনৈতিক অস্থিরতা ও নিরাপত্তা সংকট তীব্র আকার ধারণ করছে। এই প্রেক্ষাপটে আন্দোলন কতটা প্রভাব ফেলবে সেদিকে তাকিয়ে রয়েছে গোটা দেশ। এদিকে সরকারের সঙ্গে চুক্তি করে ইমরান খান দেশ ত্যাগ করবে বলে যে খবর বেরিয়েছে তা গুজব বলে উড়িয়ে দিয়েছেন খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী আলী আমিন গন্দাপুর। ইমরান খানের জনপ্রিয়তা হ্রাস করতেই এমন মিথ্যা খবর ছড়ানো হচ্ছে বলে দাবি করেন তিনি। রাহানুল রানা, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। জুলাই সনদে সই করতে প্রস্তুত বিএনপি। উদ্দেশ্যমূলক বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ সালাউদ্দিনের। নির্বাচিত সরকারের অধীনেই হওয়া উচিত সংবিধান সংস্কার। জাতীয় নির্বাচনের প্রস্তুতিতে ব্যস্ত ইসি। চলতি মাসে সীমানা পুনর্নির্ধারণ, সেপ্টেম্বরের মধ্যেই সরঞ্জাম কেনাকাটা। তফসিল ঘোষণার 1 মাস আগে চূড়ান্ত ভোটার তালিকা। এবং জুলাই আন্দোলনে আহতদের নো রিলিজ নো ট্রিটমেন্ট অর্ডার দিয়েছিলেন শেখ হাসিনা। ট্রাইব্যুনালে সাক্ষ্য ঢাকা কলেজের শিক্ষার্থী। বিচার দাবি চোখ হারানো পারভিনের। এ ছিল সময় সংবাদে, সঙ্গে থাকুন সময়ের।